ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। বিসিবির গলার কাঁটা এখন ভোট বাণিজ্যের জন্ম নেয়া ভুইফোড় 18 ক্লাব, যা উঠে এসেছে দুদকের তদন্তে। সুপারিশ করা হয়েছে ক্লাবগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার। গঠনতন্ত্রবিহীন এসব ক্লাব দিয়েই হচ্ছে ফিক্সিং, কলুষিত হচ্ছে ঘরোয়া ক্রিকেট কাঠামো। সাবেক সভাপতি ফারুক আহমেদ বলছেন, ক্রিকেটের স্বার্থে বাদ দিতে হবে এসব ক্লাবকে, যেন আসন্ন নির্বাচনে ভোটাধিকার না থাকে বিতর্কিত এসব ক্লাবের। বিসিবি দেখবে যে কোন কোন ক্লাব বিগত সময়ে আসলে অস্তিত্ব নেই কিন্তু ভোট ব্যবহার করেছে, সেগুলো অ্যাসেসমেন্ট হবে এবং প্রকৃতভাবে একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে বিসিবিতে একটা লিডারশিপ ট্রানজিশন হবে। শেষ পর্যন্ত ক্রীড়া উপদেষ্টার আশঙ্কাই সত্যি হলো। ভোট বাণিজ্যের জন্য ক্লাব ব্যবহার করে ধ্বংস করা হয়েছে ঘরোয়া ক্রিকেট কাঠামো, যার সত্যতা মিলেছে দুদকের রিপোর্টে। 18 ক্লাবের মধ্যে একটি বাদে কারো নেই কোনো গঠনতন্ত্র, নেই কোনো ঠিকানা। টস করে ভোট বাড়াতে করা হয়েছে ভুইফোড় এসব ক্লাব, যে সিন্ডিকেটের নেতৃত্বে আবার বিসিবির শীর্ষ কর্তাদের নাম। দুদক যাকে অভিহিত করেছে ক্রিকেট ধ্বংসের কারিগর হিসেবে। খুব সংক্ষেপে বলছি আপনাকে, প্রথম কথা, সাবেক সভাপতি ফারুক আহমেদও বলছেন, এই ক্লাবগুলোই এখনো ক্রিকেটের বিষ ফোড়া, ফিক্সিং করে কলুষিত করছে দেশের ক্রিকেটকে। শুধুমাত্র ভোট করার জন্য তাদের 2টা করে টিম টসের মাধ্যমে ফার্স্ট সেকেন্ড করে উঠিয়েছে। অ্যান্ড শুধুমাত্র এখানেই শেষ না, এই টিমগুলো কিন্তু এখন বিচরণ করছে প্রিমিয়ার লিগে। এই যে আমরা প্রায়ই দেখি পাতানোর খেলার ইনভেস্টিগেশন হচ্ছে, আপনার এই বিষ বাষ্পটা কোত্থেকে ছড়িয়েছে, এই 15টা 14টা বা 18টা ক্লাব থেকে, যারা কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া তাদের জন্ম হয়েছে অবৈধভাবে। তাহলে এর সমাধান কি? দুদকও বলছে এই 18 ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন করে কমিটিও আটকে রেখেছে বিসিবি। ফারুকও বলছেন, বাদ দিতে হবে এদের। এই ক্লাবগুলো ইন্টেনশনালি এসছে এবং এরা দুদক কিন্তু অবজারভেশনে পরিষ্কার বলেছে এবং ক্রীড়া উপদেষ্টাও বলেছেন ওনার বক্তব্যে যে এরা ভোট বাণিজ্য। অনেকগুলো ক্লাব আছে যাদের অনেক পুরনো ঐতিহ্য, তাদের নামে হচ্ছে খারাপ বলে অবৈধভাবে ইলিগালি। সো এদের তো ব্যান করা, আমার মনে হয় এদের ভোটের, যেহেতু ভোটের রাজনীতি করতে চেয়েছে, এই ভোটের রাজনীতি এই ক্লাবগুলো এখনই ব্যান করে দেয়। প্রশ্ন হচ্ছে, সেপ্টেম্বরে বিসিবির আলোচিত নির্বাচনে এই 18 ক্লাবের ভবিষ্যৎ কি হবে? বর্তমান কর্তারা কি পারবেন, নাকি আবারও ক্লাব রাজনীতির বলি হবে খোদ দুদকের রিপোর্ট? ক্রীড়া উপদেষ্টার চাওয়ার প্রতিফলনও কি দিতে পারবে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড? মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। 2027 ক্রিকেট বিশ্বকাপে নিজেদের আতিথেয়তায় বাংলাদেশিদের মুগ্ধ করতে চান ঢাকায় নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত আনিল শুক্লাল। পাশাপাশি ক্রিকেট সংস্কৃতির মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও উন্নত করতে চান তিনি। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেটের ভূয়সী প্রশংসা করেছেন এই রাষ্ট্রদূত। ওয়ানডে সংস্করণের ক্রিকেটে বরাবরই বাড়তি সম্ভাবনা দেখিয়েছে বাংলাদেশ। 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল কিংবা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিয়ে এই ফরম্যাটে বড় স্বপ্ন দেখিয়েছিল টাইগাররা। তবে সময়ের দোলাচলে ওয়ানডেতে টাইগারদের ধস প্রভাব ফেলেছে র্যাঙ্কিংয়েও। 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশকে ভাবতে হচ্ছে নিজেদের অবস্থান নিয়ে। 27 সালের মার্চের মধ্যে থাকতে হবে র্যাঙ্কিংয়ের সেরা 8-এ, না হলে খেলতে হবে বাছাই পর্ব। ঢাকায় নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত আনিল শুক্লাল অবশ্য লাল সবুজের ক্রিকেটকে দেখছেন ভিন্ন চোখে। ক্রিকেট দিয়েই দুদেশের সম্পর্ক বাড়ানোর সুযোগ দেখছেন এই রাষ্ট্রদূত। 2027 ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা। আমি নিশ্চিত নিজের দেশকে সমর্থন করতে অনেক বাংলাদেশী সেখানে বিশ্বকাপ দেখতে আসবে, আমাদের আতিথেয়তার সাথে পরিচিত হবে। দুই দেশের মধ্যে দারুণ একটা টেস্ট সিরিজও আছে। দুদেশের তরুণ ক্রিকেটাররাও ভিন্ন কন্ডিশনে অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে পারে। খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের সম্পর্ক আরো সুসংহত করতে পারি। আমার দায়িত্বকালে আমি এটাতে বাড়তি নজর দেব। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির প্রশংসায় পঞ্চমুখ আনিল শুক্লাল। পাশাপাশি ক্রিকেট কোচিং আদান প্রদানের মাধ্যমেও দুদেশের ক্রিকেটারদের দক্ষতা বাড়ানোর সুযোগ দেখছেন তিনি। ক্রিকেট সংস্কৃতি দুদেশের জন্য একটা দারুণ সুযোগ তৈরি করতে পারে। কোচিং আদান প্রদানের মাধ্যমেও দুদেশ বাড়তি সুযোগ পেতে পারে। আপনারা প্রতিষ্ঠিত ক্রিকেট জাতি, বাংলাদেশ ক্রিকেট দল যথেষ্ট শক্তিশালী, বিশ্বের যে কোনো দলকেই তারা হারাতে পারে। সেটাকে কাজে লাগালে একে অপরকে জানার বড় সুযোগ তৈরি হবে। ক্রিকেটের পাশাপাশি দুদেশের খাবার কিংবা সঙ্গীতের অভিজ্ঞতা লাভের মাধ্যমেও বাড়তে পারে সম্পর্ক। জিম্বাবুয়ে ও নামিবিয়ার সাথে 2027 বিশ্বকাপের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা। আপাতত সেই বিশ্ব আসরে বাংলাদেশিদের আতিথেয়তা দিতে মুখিয়ে আনিল শুক্লাল।
রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ক্রিকেটার হিসেবে নয়, অ্যাথলেট হিসেবেও করতে হবে উন্নতি। ফিটনেস টেস্টে পাশ ফেল মুখ্য না, উন্নতি করাই মূল লক্ষ্য বলছেন বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি। মঙ্গলবার টাইগারদের ফিটনেস ক্যাম্পের পর গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানান, ক্রিকেটাররা যথেষ্ট পরিশ্রমী, তারা মুখিয়ে থাকে সেরা হওয়ার জন্য। জাতীয় স্টেডিয়ামে ফিটনেস টেস্টের পর দুদিন বিরতি দিয়ে মঙ্গলবার থেকে মিরপুরে শুরু হয়েছে ক্যাম্প। সকাল ৯টার কিছু সময় আগে বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির নেতৃত্বে শুরু হয় ফিটনেস ড্রিল। প্রায় ঘণ্টা দেড়েক মিরপুরের মূল মাঠে ঘাম ঝরান ক্রিকেটাররা। টাইম ট্রায়াল টেস্টে ক্রিকেটারদের ফিটনেস পরখ করছেন কেলি। জানালেন, পাশ ফেলটা ইস্যু না, মূল লক্ষ্য ফিটনেসের উন্নতি। ক্রিকেটাররা প্রায় 12 মাস ব্যস্ত থাকে খেলার মধ্যে, অফ সিজন বলতে কিছু নেই। তাই এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করছি। কার কোথায় শক্তিমত্তা, দুর্বলতা তাই খুঁজে বের করার চেষ্টা করছি। তাই এখানে পাশ ফেল মুখ্য নয়, ফিটনেসের উন্নতি করাই লক্ষ্য। ক্রিকেটাররা সেরা হওয়ার জন্যই মুখিয়ে থাকে বলছেন এই কোচ। সেই সাথে শুধু ক্রিকেটার হিসেবে নয়, একজন অ্যাথলেট হিসেবেও উন্নতি করতে হবে বলছেন নাথান কেলি। ক্রিকেটাররা খুব মোটিভেটেড, ওরা পরিশ্রমী, তারা সেরাটা হতে চায়, তাদের ইচ্ছা শক্তি অনেক। আমি কখনো তাদের কাছ থেকে ফিটনেস নিয়ে অভিযোগ পাইনি। তারা তাদের সর্বোচ্চটা দিয়ে উন্নতির চেষ্টা করছে। তবে শুধু ক্রিকেটার হিসেবেই না, অ্যাথলেট হিসেবেও তাদের উন্নতি করতে হবে। ছুটি কাটিয়ে এদিন দলের সাথে যোগ দিয়েছেন লিটন দাসও। শারীরিক অসুস্থতার জন্য জাতীয় স্টেডিয়ামে ফিটনেস টেস্টে ছিলেন না টি-20 অধিনায়ক। কিছু সময় রানিং শেষে সতীর্থদের সাথে এদিন মাঠ ছাড়েন লিটন। শুক্রবার পর্যন্ত চলবে এই ফিটনেস ক্যাম্প। এরপর স্কিল ট্রেনিং শেষে 20 আগস্ট থেকে নেদারল্যান্ড সিরিজের ভেন্যু সিলেটে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে এশিয়ান কাপের মূল পর্বে নিজেদের সেরাটা দিতে চায় অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল। বাছাই পর্ব উতরে গতরাতে লাওস থেকে দেশে ফিরে এমনটাই জানিয়েছেন অধিনায়ক আফ্রিদা খন্দকার। তবে গোলরক্ষক স্বপ্নারানী মণ্ডল বলেছেন, বড় দলগুলোর সঙ্গে নিজেদের খেলার পার্থক্যটা বুঝেছেন দক্ষিণ কোরিয়া ম্যাচে। তবে দলের সাথে ফেরেননি কোচ পিটার ব্যাটলার। লাওস থেকে ইংল্যান্ডে সরাসরি ছুটি কাটাতে গেছেন তিনি। একের পর এক সাফল্য গেঁথে চলছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সাফল্যের সুতোয় ঋতুপর্ণাদের পর এবার সাগরিকারা লিখল নতুন ইতিহাস। এএফসি এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে সোমবার মধ্যরাতে দেশে ফিরলেন বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দলের সদস্যরা। লাওস থেকে ব্যাংকক হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন আফিদাদের বহনকারী বিমান। বাফুফে থেকে ছিল ছোট্ট আয়োজন। বাছাই পর্বের 2 ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেও শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে বড় হার। এতে নিজেদের সক্ষমতা সম্পর্কে ধারণা ও উন্নতির ক্ষুধা দুটোই বাড়িয়েছে মেয়েদের। সাফে একরকম হয়, এফসি তো অন্যরকম। এফসির খেলা বরাবরই একটু টাফ হয়, তো আমরা প্রথম 2 ম্যাচ ভালোভাবেই জিততে পারছি। নেক্সট ম্যাচটা আমাদের জন্য একটু টাফ ছিল, কারণ আমি মনে করি যে ওরা শুধু এশিয়ান না, ওয়ার্ল্ডের একটা বেস্ট টিম। তো ওদের সাথে আমরা খেলার সুযোগ পাইছি, এটাই আমাদের জন্য একটা বড় পাওয়া। আমরা আমাদের নিজেদের জায়গাটা বুঝতে পারছি যে আমরা এখন কোথায় আছি। নারীদের মূল দলের পাশাপাশি অনূর্ধ্ব 20 দলের অধিনায়কের দায়িত্বে আফিদা খন্দকার। 2 দলই আবার খেলবে এশিয়ান কাপের মূল পর্বে, তাই ধারাবাহিকতা রক্ষা করতে চান তিনি। এছাড়া বাফুফে থেকে পর্যাপ্ত সমর্থন পাবার কথাও বলছেন অধিনায়ক। অবশ্যই আমাদের জন্য ভালো হবে জাপানে গিয়ে যদি আমরা ট্রেনিং করতে পারি। তো আমাদের সামনে যে খেলাগুলো আসতেছে থাইল্যান্ডে, তারপরে অস্ট্রেলিয়াতে, তো সেটার জন্য আমাদের খুবই কাজে দিবে। আর আমরা তো বুঝতেছি আমাদের কোন জায়গাগুলোতে আরও ভালো করতে হবে। বিশেষ করে আমরা সাউথ কোরিয়ার সাথে যখন খেলছি তখন আমরা বুঝতে পারছি যে আমাদের কোন জায়গাগুলো দুর্বলতা আছে। আগামী বছর এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের আসর, যেখানে বাংলাদেশ ছাড়াও খেলবে আরও 11টি এশিয়ার দল। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আন্তর্জাতিক টি-20তে 1 বছরের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড কিন্তু ভাঙতে যাচ্ছে এবছরই। 2024 সালে 5998টি ছয় দেখেছিল ক্রিকেট বিশ্ব। বিপরীতে 2025 সালের 7 মাসে
সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩,৬৫৭টি। ক্রিকেটের শর্টের ভার্সনে এবছরের সর্বোচ্চ 235টি ছক্কা ইউরোপের নন টেস্ট খেলুড়ে দেশ অস্ট্রিয়ার। আর মাত্র 55টা ছক্কা হাঁকালে 2022 সালে ভারতের হাঁকানো 289 ছক্কার রেকর্ড ভেঙে শীর্ষে উঠবে দেশটি। তবে ছক্কার মারে বরাবরই হতাশা উপহার টাইগারদের। এখন পর্যন্ত বাংলাদেশের 6-এর সংখ্যা মাত্র 100টি। টি-20 ক্রিকেট মানেই ধুন্ধুমার ছক্কার মার। 2024 সালের শুরু থেকেই একের পর এক ম্যাচে ব্যাটাররা বইয়ে দিচ্ছেন ছক্কার বন্যা। সংক্ষিপ্ত ফরম্যাটের প্রতিটি ম্যাচ দেখলেই মনে হয় ব্যাটাররা ব্যাট হাতে নয়, মাঠে নামছেন রকেট লঞ্চার নিয়ে। আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড হয়েছিল 2024 সালে। তবে রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। এবছরের মাঝামাঝিতে এবার সেই রেকর্ড ভাঙার হাতছানি। 2024 সালে 654টি ম্যাচের পর সর্বমোট ছক্কার সংখ্যা ছিল 5,998টি। আর চলতি বছরের 7 মাস পেরোনোর পর অর্থাৎ 324টি ম্যাচ খেলার পর ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে 3,657টি। এবছর যে গতিতে ছুটছে ছক্কার রকেট, তাতে হয়তো খুব বেশি অপেক্ষা করতে হবে না ক্রিকেট প্রেমীদের। বাকি 5 মাসে 2,343টি ছক্কা হাঁকালেই 6,000 ওভার বাউন্ডারির মাইলফলক স্পর্শ করবে আন্তর্জাতিক টি-20। যদিও ম্যাচ প্রতি ছক্কায় 2025 সালের থেকে ওপরে আছে 2018 সাল। সে বছর ম্যাচ প্রতি ছক্কা ছিল 11.94 আর সব মিলিয়ে 964টি। আর এবছর এখন পর্যন্ত ম্যাচ প্রতি ছক্কা হয়েছে 11.29টি। অবশ্য 2018 সালে আন্তর্জাতিক টি-20 হয়েছিল মাত্র 81টি। বাংলাদেশ দলের ব্যাটারদের ছক্কা মারার প্রবণতা গত 1 বছরে চোখে পড়ার মতো বেড়েছে। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন সাম্প্রতিক সময়গুলোতে নিয়মিতই খেলছেন বড় শট। আসন্ন এশিয়া কাপ ও দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের ইনিংস এখন অনেকটাই ছক্কার ওপর দাঁড়িয়ে। এবছর 12 ম্যাচে 100টি ছক্কা এসেছে লাল সবুজদের কাছ থেকে। 2024 সালে 24 ম্যাচ খেলে সেই সংখ্যা ছিল 122টি। দলগত রেকর্ডে কোনো বিশ্ব চ্যাম্পিয়ন না, এগিয়ে ইউরোপের অস্ট্রিয়া। ভারত 2022 সালে সর্বোচ্চ 289টি ছক্কা মেরে ভেঙেছিল 2021 সালে উইন্ডিজের গড়া 214 রানের ছক্কার রেকর্ড। এবার সেটিও ঝুঁকির মুখে। 2025 সালে এ পর্যন্ত অস্ট্রিয়া ছক্কা মেরেছে 235টি। আর ম্যাচ প্রতি সবচেয়ে বেশি 78টি ছক্কা হাঁকিয়ে শীর্ষে বুলগেরিয়া, যা তারা করেছে কেবল 5 ম্যাচে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে এনগেজমেন্ট হয়েছে তার দীর্ঘদিনের বান্ধবী জর্জিয়া রদ্রিগেজের। আর্জেন্টিনায় জন্ম নেয়া জর্জিয়া নিজেই পোস্ট দিয়ে জানিয়েছেন এই খবর। 2016 সাল থেকে একই সঙ্গে আছেন রোনালদো জর্জিয়া জুটি। সময়টা 2016 সাল, স্পেনের রাজধানী মাদ্রিদ। সেই সময় রিয়ালে খেলা ক্রিশ্চিয়ানো রোনালদো একদিন যান গুচির একটি শোরুমে, যেখানে প্রথম দেখা হয় ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিয়া রদ্রিগেজের। জর্জিয়ার ভাষায় প্রথম দেখায় রোনালদোর প্রেমে পড়ে যান তিনি। তবে 2017 সালে প্রথমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে এই জুটি। ফিফা দ্য বেস্ট ফুটবলার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জর্জিয়াকে নিয়ে হাজির হন ক্রিশ্চিয়ানো। সে বছরের নভেম্বরেই তাদের কোল আলো করে পৃথিবীতে আসেন প্রথম কন্যা আলোনা মার্টিনা। এরপর সারোগেসির মাধ্যমে টুইন্স ইভা ও মাতেওর জন্ম হয়। 2022 সালে আরও একবার টুইন্স সন্তানের বাবা মা হয়েছিলেন রোনালদো ও রদ্রিগেজ। প্রায় 9 বছর ধরে একসাথে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিয়া। মাদ্রিদে শুরু হয় তাদের প্রণয়, এরপর তুরিন, ম্যানচেস্টার হয়ে এখন সৌদি আরবের রিয়াদে স্বপ্নের ঘর বেঁধেছেন দুজনে। লম্বা পথ চলার পর অবশেষে সোমবার এনগেজমেন্টের ঘোষণা এলো। আর্জেন্টিনায় জন্ম নেয়া জর্জিয়া রদ্রিগেজ নিজেই পোস্ট দিয়ে জানিয়েছেন সেই খবর। আঙ্গুলে এনগেজমেন্ট আংটি পরিহিত একটি ছবি পোস্ট করেছেন জর্জিয়া, যেখানে ক্যাপশন হিসেবে লিখেছেন আমি রাজি। তবে ঠিক কবে রোনালদো জর্জিয়া জুটি বিয়ে করছেন তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে দ্রুতই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন দুজন। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।
যে হ্যান্সি ফ্লিককে নিয়েছিল নানা প্রশ্ন, সেই ফ্লিকের ছোঁয়ায় গোল মেশিনে পরিণত হয়েছে বার্সেলোনা। গত মৌসুমে অ্যাটাকিং থার্ডে বার্সা ছিল অনেকটা ক্ষুধার্ত বাঘের মতো। 174 গোলে 94টি এসেছে 3 ফরওয়ার্ডের কাছ থেকে। শুধু তাই নয়, নতুন মৌসুম শুরুর আগে প্রাক মৌসুমেও 4 ম্যাচে 20 গোল করে তারা মনে করিয়ে দিচ্ছে গত মৌসুমের কথা, যা প্রতিপক্ষ ক্লাবগুলোর জন্য কাতালান ক্লাবটির এক সতর্কবার্তা। ফুটবল মানেই যে গোল, হোক সেটা কম বা বেশি। দুই দলের 22 ফুটবলারের লক্ষ্য একটাই, জালে বল জড়ানো। গোলের এই খেলায় সাম্প্রতিককালে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে গেছে কাতালানরা। গোল করা যাদের কাছে এখন হাতের মোয়া। পরিসংখ্যানও কথা বলছে বার্সেলোনার পক্ষেই, কারণ সর্বশেষ মৌসুমে তো বটেই, প্রাক মৌসুমেও গোলের বন্যা বইয়ে দিচ্ছে কাতালোনিয়ার ক্লাবটি। গত মৌসুমে ফ্লিক বার্সার দায়িত্ব নেওয়ার পরই জন্ম নেয় অনেক প্রশ্নের। জার্মান কোচ কি পারবে বার্সার ডাগআউট সামলাতে? এমন গুঞ্জন উড়ে বেড়াচ্ছিল ইউরোপিয়ান ফুটবলে। তবে ডাগআউটে এসে আমূল বদলে দেন বার্সাকে। পুরো দলটিকে এক সুতোয় গেঁথে পরিণত করেন আশ্চর্য এক গোল মেশিনে। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 60 ম্যাচ খেলে বার্সা প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে 174 বার, ম্যাচ প্রতি গোল প্রায় 3টি করে। এছাড়াও লা লিগায় 38 ম্যাচে বার্সেলোনার গোল সংখ্যা 102টি, যা ইউরোপিয়ান শীর্ষ 5 লিগে সর্বোচ্চ। পাশাপাশি লিগে গত 8 মৌসুমের মধ্যে কোনো দলের সর্বোচ্চ গোলের পরিসংখ্যানও এটি। চ্যাম্পিয়ন্স লিগের দৃশ্যপটও একই। ইন্টার মিলানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলেও গোল করার দিক থেকে বার্সার ধারে কাছেও নেই কোনো ক্লাব। 14 ম্যাচে বার্সার জালের দেখা পেয়েছে 43 বার, ম্যাচ প্রতি গোলগড় 3টির বেশি। বার্সার এই গোল বন্যা অব্যাহত থাকে কোপা দেল রে এবং সুপার কাপেতেও। কোপা দেল রেতে 6 ম্যাচ খেলে বার্সার গোল 22টি, আর স্প্যানিশ সুপার কাপে 2 ম্যাচে বার্সার গোল 60টি। এই গোল বন্যায় বার্সার 3 ফরওয়ার্ডের অবদান তো আছেই, তবে সবার উপরে আছেন রবার্ট লেভানডস্কি। 52 ম্যাচে করেছেন 42 গোল। দ্বিতীয় স্থানে থাকা রাফিনার 34 ও ইয়ামালের গোল সংখ্যা 18। বার্সার 174 গোলের 94টি এসেছে এই 3 জনের কাছ থেকে। প্রাক মৌসুমেও চলছে বার্সা ঝড়। 4 ম্যাচে বার্সা গোল করেছে 20টি। প্রতিপক্ষ তেমন শক্তিশালী না হলেও বেশি বেশি গোলের এই ধারা বার্সার গত মৌসুমের গোল ক্ষুধাকেই মনে করিয়ে দেয়। ফ্লিকের শিষ্যরা এই ধারাবাহিকতা নতুন মৌসুমেও ধরে রাখলে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য প্রতিদ্বন্দ্বীদের কপালে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।